গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের আবারও সুস্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। অনেকদিন পরেই ব্লগ শ্যুট করছি। মাঝখানে শরীরটা একদমই ভালো ছিল না, আর আমার বর আজকে বাড়িতে আছে। আর এখানে সকাল সকাল চলে এসেছিলো দুষ্টু রানী, আর দুষ্টু রানী তার সংসার নিতে চলে এসছে। আর এগুলো হলো মেলা থেকে না, এমনি কোথা থেকে কিনে এনেছে। আর তার মানে কিনে এনেই ফার্স্ট দেখানো আমাকেই, আর আমাকে না দেখালে ওর তো সংসার চলবে না। যাই হোক, সকাল সকাল, আর আজকে যেহেতু সানডে ওই জন্য মানে সকালবেলা পড়া নেই। এমনিতে পড়তে আসতে বলেছি আমি, মাঝে মাঝে ও আসেও বই খাতা নিয়ে, কিন্তু বেশিরভাগটাই খেলতে আসে আর কি। আর আমারও সকালবেলা অনেকটা কাজ থাকে, ওই জন্য আর হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, ওখানে বিছানায় বসে খেলুক, আমার ওদিকে অনেকটাই কাজ আছে। আর তার উপর আজকে আবার বিকেলবেলা একটু মার কাছে যাব, অনেকদিন মার কাছে ঘুরতে যাওয়া হয় না। আর তার উপর সামনে আমাদের হলো বাড়ি চেঞ্জ করার ব্যাপার আছে, সেখানেও একটা বড় একটা ঝক্কির কাজ। তো সব মিলিয়ে হলো ব্যস্তই আছি আর কি। আর যেহেতু রান্না করতে হবে না, কারণ দুষ্টু রান্না করছে, আমরা এখান থেকে খেয়ে নেবো, ওই জন্য অতটা প্রবলেম আর কি হচ্ছে না। আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে, কারণ কালকে রাত অনেকটা লেট করে শুয়েছি। আর যেহেতু আমার বর রাত করে আসে, ওই জন্য আমারও শুতে শুতে লেটই হয়ে যায়। আর আমার বর এখন যাবে হলো অনেক দিন ধরে গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়ার জন্য বলছে, আর ও যে মানে সে টাইমও পাচ্ছে না, ওকে বলেও লাভ নেই। আর আজকে মোটামুটি সানডে মানেই মানে ছুটি তো হয় না, বেকার মানে অনেক ঘরের কাজ করতে করতেই তার দিন চলে যায়। তো আজকে গাড়িটা সার্ভিসিংয়ে দেবে, আর তার মধ্যে দুপুরবেলা আমাদের আজকে অনেক কাজ আছে। কারণ হলো আমাদের আকাশটার অবস্থা দেখেছো কী অবস্থা হয়ে আছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। তো যাই হোক, কাজটা হলো আমাদের নিচের তলাটা তো মোটামুটি কমপ্লিট করে দেবে ওরা বলেছে। আর আমরা পুজোর আগেই নিচের তলায় ঢুকে যাব। যদিও একটা তিনতলা বাড়ি করতে গেলে অনেকটা টাইম নেয়, আমাদেরও একটা টাইম দিয়েছিল, কিন্তু সেই টাইমের মধ্যে কোনোদিনও কেউই হ্যান্ড ওভার হয়তো করতে পারে না, কারণ মিস্ত্রির প্রবলেম। মিস্ত্রি আজ আসে কাল আসে না, কাল আসে পরশু আসে না। যদি একটা না কাজ তাহলে দিন আমাদের বাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে ঝোলানো ব্যাপার আছে, ওই জন্য হয়নি। যাই হোক, আমাদের নিচের তলার ঘরগুলো মোটামুটি করে কমপ্লিট করে দিয়েছে, খুব একটা পরিপাটি এখনও হয়নি, এখনও বাকি আছে কাজ। ওপরে দোতলার ঢালাইটা পড়বে, তারপরে আমরা আর কি বাড়িতে ঢুকবো। তো যেহেতু বাড়িতে ঢুকতে গেলে তো শুধু বাড়িতে ঢুকলেই হবে না, আমাদের মালপত্র টানাটানির অনেক ব্যাপার আছে। আর সেই টানাটানি করতে গিয়ে তো আমার বর আর আমার শ্বশুর মানে প্ল্যান করে রেখেছে যে দুপুরবেলা মালপত্র ঢোকাবে। আর তার মধ্যে আমি দুপুরবেলা নিয়ে বসে পড়েছিল চালতা আর কুলের আচার। আজকে সকালবেলায় যাচ্ছিলো আর কি একটা দাদু মানে চালতা আর কুল বিক্রি করতে। আর এইসব আচার না মানে পাওয়া যায় না। আগে যখন স্কুলে পড়তাম কত আচার খেতাম, আর এখন মানে আচার বাড়িতেও করা হয় না। আর ওই যে হাঁকতে হাঁকতে যায় আচার আছে আচার, সেটা আর পাওয়া যায় না, মানে ওই ফিলটাই আর পাই না। আগে যখন ছোটোবেলা আমরা মানে ধরো যেদিন স্কুল থাকতো না, বাড়িতে ঘুমিয়ে আছি, দুপুরবেলা তো মা জোর করে শোয়াতো, আমার মায়ের থেকে বেশি আমার বাবা জোর করে শোয়াতো। আর সেই টাইমে কোনো কুলের আচার বা এরকম আচার জাতীয় জিনিস বা কোনো খাবার মানে শুয়ে শুয়ে শুনতাম, আচ্ছা এই আলা এসছে, মানে আইসক্রিম আলা এসছে, তো মনটা তো ঘুম তো আসতোই না, মনটা শুধু মনে হতো কখন গিয়ে খাবো আর কি। যদিও বাবা দিত, সেটা মানে সেই নস্টালজিয়া ব্যাপারটা একটা আছে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আচার যাচ্ছে। আমি আর লেট করিনি, তাড়াতাড়ি করে কিছুটা আচার কিনে রেখে দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাবো বলে। মানে খাওয়া দাওয়ার পরে খাবো কি, আমি কিনেই মাত্র মানে বাসি মুখেই একটা মুখে দিয়ে দিয়েছি, মানে এতটাই ভালো লাগে আর কি। যাই হোক, ছোটোবেলাটা মনে পড়ে যায়, আর সত্যি আচারগুলো ভালোও ছিল। আর আজকে খাওয়া দাওয়া একেবারে মানে উল্টো পাল্টা হচ্ছে। একটা তো খেলাম আনহেলদি, যতই আচারটা মুখরোচক হোক, অ্যাকচুয়ালি তো এটা আনহেলদিভাবে প্রসেসিং করা হয়, কেনা যেহেতু, কত রং কত কেমিক্যাল দিয়ে করছে, কোথায় করছে, কেমন জল দিচ্ছে আমরা জানি না। যাই হোক, ওটাতে একটা আনহেলদি খাবার, বাট মুখে ভালো লাগে। আর এইটা একটা হলো হেলদি খাবার, যেটা বড়দি এখন আমাকে ছাড়িয়ে দিচ্ছে। যেহেতু আমি বললাম আমার শরীরটা কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না, তো পেট ঠান্ডা করার জন্য বড়দি মানে আমি তো আমগুলো রেখেছিলাম, মানে বড়দিই কিনে দিয়েছিল, আর ওগুলো রেখেছিলাম, আর খাওয়া হয়নি। আর না খেতে খেতে শুকিয়ে যাচ্ছিলো, তো বড়দি বললো ছাড়িয়ে খা। তা আমি তো বললাম আমি পারবো না ছাড়াতে, কারণ আমার দাঁতের অবস্থা খারাপ, আর বটি দিয়ে আমি পারছি না, কোথায় হাত ফাত কেটে যাবে, আমি ভয়ে ছাড়াইনি। ওই জন্য আজকে বড়দিই ছাড়িয়ে দিচ্ছে হাতগুলো। তো বড়দি ছাড়াচ্ছে, আমি খেতে থাকছি আর কি। আর কি কাজ আছে, আর আমার বরকে বললাম একটু খেতে, ও তো মানে ভালো জিনিস খাবে না, যত রকমের কেনা জিনিস আর আনহেলদি জিনিস ওর প্রচণ্ড পছন্দ।
যাই হোক, ওটা খেতে থাকুক আর আমি হেলদি আনহেলদি সব মিলিয়েই খেতে থাকি। আর আজকে দুপুরবেলা কাজ আছে বললাম না, কারণ জিনিসপত্র মালপত্র অনেক বই করার ব্যাপার আছে। আর তার মধ্যে আবার আমার শাশুড়ি হলো আমার মাকে দেওয়ার জন্য শাড়ি এনেছে। তো এই দুটো শাড়ি, এবার কোন শাড়িটা আমি নেবো মার জন্য সেটাই আমি বুঝতে পারছি না। আর শাড়ি বাছাতে দেওয়া মানে, কাউকে শাড়ি বাছার কাজ দেওয়া মানে সেটা যে কতটা আনন্দেরও আবার কতটা ক্রিটিক্যাল একমাত্র সেই জানে, কারণ শাড়ি চুজ করে উঠতে পারছি না। মোটামুটি এই দুটোই চুজ করা হয়েছে, এর মধ্যে কোনটাই রাখবো তোমরা বলো। আমার তো দুটোই ভালো লেগেছে। জানি না ফোন ক্যামেরা একটু কালারটা আলাদা মনে হচ্ছে, কিন্তু এই কালারটাও মিষ্টি আর ওখানে এই তুতে কালারটাও বেশ মিষ্টি লাগছে। আর এখানে কিছু কুর্তিস আছে, হ্যানা তানা অনেক কিছুই আছে। তো ওইগুলো পরে দেখবো, আগে খেয়ে নিই তারপরে বাকি কথা হবে। সঙ্গে পেয়ারাও আছে, তো পেয়ারাটা আজকে আর খাবো না। এত হেলদি খাবার আমার শ্যুট করবে না, কারণ সকালবেলা আনহেলদি খেয়ে বসে আছি, সেটা হলো আচার। তো ওই জন্য আগে আখগুলো খেয়ে নেবো, পেয়ারাটা থাক, আবার নেক্সট ডেতে খাবো। তো এখন আর খাবো না ভাবছি। আর বললাম না আজকে আমার প্রচুর কিছু ঘটছে আজকের দিনটায়। আর আজকে চলে এসেছে আমার পার্সেল। এটা হলো আমার পুজোর ফার্স্ট শপিং বলতে পারো। সেটা হলো আমি একটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে নেওয়া আর হচ্ছিল না, কিন্তু ফাইনালি আমার হাতে এসে পৌঁছেছে আমার অনেক ড্রিম একটা জিনিস। সেটা তোমাদের দেখাবো, সেটা দেখতেই পাচ্ছ। সেটা হলো এই যে আমার স্ট্রেটনার। আর 100 টাকা ফিরেছে, 1500 টাকার মধ্যে থেকে 100 টাকা ফিরলে 1400 টাকা গন। তো যাই হোক, এখন স্ট্রেটনারটা কতটা কাজ দেয় সেটাই হলো দেখার। আর এই আলমারিটা বার দরজা খুলে যায়, বিরক্ত লেগে যায়। যাই হোক, আমার মনটা খুব খুশি হয়ে গেছে, কারণ অনেক দিন পরে প্রায় 6 মাস আমি স্ট্রেটনার ইউজ করি না। 6 মাস আগে আমার স্ট্রেটনার খারাপ হয়ে গেছে। তো এখন এই স্ট্রেটনারটা প্রায় 6 মাস পরে কিনলাম। আমার বর, আমি তাও কিনতে চাইছিলাম না, বর জোর করেই বললো না কেন, অনেক দিনের ইচ্ছা, কিনে ফেল, আর পুজোর মধ্যেই কিনে ফেল। তো যাই হোক, পুজোর সময় আমি ইউজও করতে পারবো। আর মেয়েদের সবথেকে পছন্দের জিনিস হলো সাজুগুজু করা, ড্রেস, মেকআপ। কতটা মেকআপ করি তার কোনো ঠিক নেই, কবে লাস্ট মেকআপ আদৌ আমি কোনোদিনও মেকআপ করেছি কিনা সেটাই হলো বড় ভাবার বিষয়। আছে সব কিছু, কিন্তু কিছুই করা হয় না আর কি। তো চলো একবার ট্রাই করে দেখি কেমন হলো। জাস্ট সি দ্য রেজাল্ট। জাস্ট একটু চুল করলাম, আমার এত ভালো লাগছে, আমি কি বলবো। আমি আচ্ছা 5 মাস তো হয়ে গেছে আমি স্ট্রেটনার ছাড়া আছি। আর আমার আগের স্ট্রেটনারটা আমার প্রচণ্ড প্রিয় ছিল আর কি, আমি পরিয়ে কিনেছিলাম টাকা জমিয়ে। তো আর এটা হলো আমার বর কিনে দিয়েছে। কিন্তু আমার এত মন খারাপ হয়ে গেছিলো ওই স্ট্রেটনারটা খারাপ হয়ে যাওয়ার পর, যদিও 4 বছর মতো চলেছিল। ফিলিপসেরই একই কোম্পানি, এইটা ফিলিপসের একই কোম্পানি, কিন্তু ওটার কালারটা একটু আলাদা ছিল, এটার কালারটা একটু আলাদা, কিন্তু একই ব্র্যান্ডের আর একই ব্যাচের আর কি। তো মোটামুটি আমার রেজাল্ট জাস্ট এতটা। এটা আমার নর্মাল চুল, আর এটা হলো এইটুকু চুল, জাস্ট একটু দুবার টান দিয়েছি আর কি, টেনেছি দুবার স্ট্রেটনার দিয়ে। রেজাল্টটা ওয়াও, আমি এত হ্যাপি, প্রচুর হ্যাপি। ভালো লাগছে। যাই হোক, স্ট্রেটনারের টেস্টিং তো হয়ে গেছে, কিন্তু এবার আমি নিয়েছি হলো সুতো। বললাম না আজকে অনেক কিছু করছি, এটা ছেড়ে ওটা ছেড়ে এটা, সারাদিন দৌড়াচ্ছি এখান থেকে ওখান থেকে সেখানে, এই হচ্ছে। আর এটা হলো আমার বরের প্যান্ট, যেই প্যান্ট দুটো খুব রিল্যাক্সিং ওর কাছে নাকি। নতুন প্যান্টও কিনবে না কিছুতেই, কারণ এই প্যান্ট দুটো ওর কাছে হেভি রিল্যাক্সিং। তো ঠিক আছে, রিল্যাক্সিং ঠিক আছে, কিন্তু এমন জায়গায় ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে না, ওখান থেকে সেলাইটা খুলে যাচ্ছে। তো এটা মুশকিলের ব্যাপার। তো আর কি করব, বউ আছে, বউকেই সেলাই করে দিতে হবে। আর এটা মেশিনে দিলে হয়, কিন্তু যেহেতু জাস্ট শুধু রাতে পরে শোয় আর কমফর্টের জন্য, ওই জন্য কোথাও পরে যায়ও না আর ঘরে পরেও না, জাস্ট রাতটুকু পরে শোয়। তো ওই জন্য আমি ভাবলাম হাতেই করে দিই, আর কোথাও গিয়ে লাভ নেই। আর এদিকে সেলাই করছিলাম আর বসে বসে এই ঘরটাকে দেখছিলাম। বলে না, কোনো কিছুর সাথে বেশি দিন থাকলে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, একটা ভালো লাগা তৈরি হয়ে যায়, একটা মায়া সৃষ্টি হয়। তো বলতে পারো এই ঘরটার সঙ্গেও সেরকমই মনে হচ্ছে। আর কিছুদিন পরে এই ঘরটা ছেড়ে আমরা আমাদের নিজের বাড়িতেই চলে যাব।
কিন্তু এই ঘরটার প্রতি যেন একটা মায়া কেমন পড়ে গেছে, কেমন মনে হচ্ছে যে এই ঘরটা ছেড়ে দিতে হবে। এই সেই জানলা দিয়ে রাস্তার লোক দেখতাম, আর প্রথম যখন এই ঘরটায় আসে এই জানলাটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, কারণ একদম রাস্তার ধারে কত লোকজন, কত রকমের দৃশ্য দেখা যায়। আর ওই বড় বাড়িটা দেখছো, ওই বাড়িটার পরেই আমাদের বাড়ি, মানে আমরা জাস্ট 2-3টে বাড়ি এদিক ওদিক ভাড়া থাকি আর কি। তো যাই হোক, অনেক মিস করব এই ঘরটা, এই জানলাটা, আর এই দিকের এই জবা গাছটা, মানে এই জবা গাছে কত ফুল ফোটে। তো যাই হোক, আর এখানে হলো এক বাটি সেই তেঁতুল না সরি, এটার খুব চালতার আচার কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই এখন খাবো। তখন পুরোটা তো খেতে পারিনি, আর একবারে খাওয়াটা উচিত না, আবার পেটের প্রবলেম শুরু হয়ে যাবে। তো এক বাটি চালতার আচার নিয়ে সেলাই করছিলাম, আর ভাবছিলাম যে কি ছেড়ে দিতে হবে এই ঘরটা। আর এদিকে পা নাচাতে আমি ভুলছি না, অটোমেটিক আমার পা নড়ে ওঠে, জানি না কেন। মানে একা বসে থাকলেই আমার, মানে শুয়ে থাকলেই আমার পা অটোমেটিক নড়ে। আমার বরের থেকে শিখেছি এটা আমি, আমার বর এরকম করে, মানে একা একা শুয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে ওর পাটা নড়তে থাকে, মানে মাঝে মাঝেই বেশিরভাগ টাইমেই নড়ে ওঠে, জানি না কেন, ওর থেকেই আমার হয়ে গেছে। আর এই ফ্রিজের ওপর আমার জিনিসপত্র, ছোট্ট একটা সংসার আছে ফ্রিজের ওপর, এটাও আর থাকবে না। তো সেটা ভেবেই একটা কষ্ট হচ্ছে, হয় না অনেক দিন অনেক একটা কিছুর সাথে অ্যাটাচড হয়ে গেলে সেই কষ্টটা একটা অন্যরকম কষ্ট। তো চলো রেডি হতে হবে, বেশি কথা বললে হবে না। আর রেডি হতে আমি বেরিয়েও গেছি, আর যাচ্ছি হলো আমার মার কাছে। আর হাতে আছে হলো 2 রকমের 2টো গাছ, সেটা হলো একটা হলো আম গাছ আর একটা হলো বিলাতি আমড়া গাছ, যেটা আমাকে বর দিয়ে দিয়েছে, মানে আমার ঠাকুমা শাশুড়ি দিয়েছে আমার বাবাকে দিয়ে আসার জন্য। আর খড়খড়ে রোদ, এত রোদ জানলে আমি বেরাতাম না। আমি ভাবলাম হয়তো একটু কম রোদ আছে, আমি বেরিয়ে যাবো, 3:30 মতো বাজে, 3:30-এর সময় রোদ, মানে পাগল করা রোদ। ছাতাও নিতে পারিনি, হাতে এক হাতে ফোন আর এক হাতে গাছ, এই নিয়েই যাচ্ছি। আর কি জানি না গাছটা কতটা বেঁচে থাকবে, এই রোদে মনে নেতিয়েই যাবে, অলরেডি অনেকটা নেতিয়ে গেছে। আর রাস্তাঘাট সব ফাঁকা শুনশান, মানে কেউ নেই। কে বলবে এখন 4টে বাজতে যে এত রোদে কেউ বেরোয় নাকি। তো যাই হোক, আমি তো রোদের মধ্যে চলে এসেছিলাম, আর এসে তো শুয়ে পড়েছিলাম ভ্যান চালিয়ে। তো মা দেখলাম সন্ধে সন্ধে হয়েছে, মা আর চলেও যাবো, আমি থাকবো না কিন্তু। তো যাই হোক, মা বলছে একটুখানি কিছু খেয়ে যা, আর বাড়িতে ছিল মাংস, তো মা বলছে ঠিক আছে একটু পাকোড়া ভাজি, একটু পাকোড়া টাকোড়া খেয়ে তারপরে বাড়ির দিকে যা। মা থাকতে বলছিল, কিন্তু আমি আর থাকলাম না, কারণ যেহেতু ভাদ্র মাস শেষ হওয়ার আগে আমাকে আবার আসতে হবে, আর বেশি দিন বাকি নেই, 1 সপ্তাহ মতো আছে। তো আবার সেই আসবো, আবার আজকে থেকে গেলে, আর আমার বর তো ক্যাক ক্যাক করবে, কেন থাকা যাবে না, মানে আমি বাপের বাড়ি থাকলে ওর অ্যালার্জি হয়ে যায়। যাই হোক, ওই জন্য মাকে বললাম ঠিক আছে তুমি একটু পকোড়া ভাজো, আমি আর অনেকদিন পকোড়াও খেতে পারি। শরীরটা এতটা খারাপ ছিল যে মানে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মাছ মাংস কোনো কিছু, মানে রুচি নেই, কোনো খাবারের রুচি নেই। তো যাই হোক, মার হাতে রান্নাতে একটু তো ভালো লাগেই, একটু এটা একটু ভুল বললাম, অনেক ভালো লাগে আমার মায়ের হাতের রান্না। আর মায়ের হাতের রান্না আমি মিস করি আর কি, একটু মানে লিটারেলি মিস করি। ভাবি ঘরে বসে বসে যে মা যদি এটা রান্না করতো কতই না ভালো হতো। তো যাই হোক, মা পকোড়া ভাজবে আর খাবো, খেয়ে দিয়ে বাড়ির দিকে হাঁটা দেবো। আর এই পকোড়া খাওয়ার অভ্যাসটা আমি আমার মাকেই শিখিয়েছি আর কি, কারণ আগে আমি প্রচণ্ড পড়িয়ে যখন আসতাম, বিয়ের আগে পড়িয়ে আসতাম, আসার পথে আমি পকোড়া নিয়ে আসতাম। আর মা অতটা পকোড়া বা বাইরের খাবারের সঙ্গে অতটা খুব একটা পরিচিত না মা বাবা, কিন্তু ওই যে এনে এনে খাওয়াতাম মাকে বাবাকে, সেখান থেকে মা বাবা মানে চিকেন পকোড়ার প্রেমে পড়ে গেছে। মাঝে মাঝেই মানে একটা স্ন্যাক্স টাইপের কী খাওয়া যায় বললেই মা আর কি মানে ওই পকোড়াটাই করে আর কি। আর মাও প্রেমে পড়ে গেছে। আগে তো পকোড়া নিয়ে আসতাম আর একটা করে থামস আপ এনে আমরা মানে একটা পার্টি করতাম ছোট্ট মতো, বাবা মা আমি ভাই তো ঘরে থাকে না বাড়ি থাকলে, তো যাই হোক আমরা 3জনে মিলে একটা ছোট্ট পার্টি করতাম, আর আমাদের বেশ ভালোও লাগতো ওই পার্টিটা। ওই জন্য এখন কোনো ভালো কিছু হলে, অকেশন হলেই মা মানে চিকেন পকোড়া করবো খাবি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আমার বাবা তো ভাত দিয়ে খায়, মানে চপ ভাবে আর কি, ভাত দিয়ে খায়, কিন্তু আমি ভাত দিয়ে খাবো না, আমি নর্মালি খাবো। আর খেয়ে দিয়ে আমাকে আবার হেঁটে যেতে হবে বাড়িতে। অটো ধরেও যাওয়া যায়, অটো ধরে গেলে আমাকে বেশি ঘুরতে হয়, হেঁটে গেলে আমার তাড়াতাড়ি হয় আর কি। তো ওই জন্য হেঁটেই চলে যাবো। মাকে বললাম তুমি বাটিতে করে আগে দাও, আমি আগে খাই, খেয়ে দিয়ে আমাকে আবার যেতে হবে। আর তোমরা কমেন্ট করো তোমাদের চিকেন পকোড়া খেতে কেমন লাগে।
মানে বিশেষ করে নিজের মায়ের হাতেরটা নাকি বাইরেরটা, কোনটা ভালো লাগে? আমার মায়ের হাতের সব কিছু ভালো লাগে, বাইরের কোনো খাবারই আমার অত ভালো লাগে না। যেটা আমার মা করে আমার প্রচণ্ড ভালো লাগে। তো চলো আমি খেতে থাকি, খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে আর কি। আবার দুষ্টু আসবে বলে রেখেছে, তুমি কিন্তু সন্ধ্যেবেলা বাড়ি থাকবে। তো আমি তো চলে এসেছিলাম বিকেলে, এখনও ফেরা হয়নি। তো খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, আর দুষ্টু রানী আসবো, ওর সাথে একটু খেলতেও হবে। খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল। একটু উপর দিয়ে একটু জলজিরা দিয়ে দিলাম, একটু টক টক লাগবে, ঝাল ঝাল লাগবে, বেশ ভালোই লাগবে। তো চলো খেয়ে দিয়ে বেরিয়ে যাই। এই যে এখন বাজে রাত 8:30, আর দুষ্টু রানী তো চলে এসেছে আর আমিও বাড়ি ফিরে এসেছি। দুষ্টুর জন্য একটু তাড়াতাড়ি আসা আর কি, যাতে ওর সাথে দেখাটা হয়। তো যাই হোক, ও তো আমার হাতে আঁকি বুকি কেটে একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছে। আর এরকম করলে আমার মিমির কথা মনে পড়ে, মানে যাকে আমি পড়াতাম আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।